প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরু হলো টেলিপ্রেসক্রিপশন। আপনারা জানেন যে টেলিপ্রেসক্রিপশন চ্যানেলের একটি সরাসরি টেলিফোন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করে থাকি। সেই সঙ্গে টেলিফোনে প্রাপ্ত আপনাদের বিভিন্ন জিজ্ঞাসার জবাব দেওয়ার চেষ্টা করে থাকি সরাসরি অনুষ্ঠান থেকেই। দর্শক, রোগ হলে আমরা চিকিৎসা নেই এবং এই চিকিৎসার ক্ষেত্রে অনেক সময় আমরা ওষুধ দিয়ে সেরে উঠি, আবার অনেক সময় কিন্তু কিছু কিছু রোগের ক্ষেত্রে অপারেশনের দরকার পড়ে। আর অপারেশনের প্রসঙ্গ আসলেই যে আতঙ্কটি বা যে ভয় আমাদের উপর ভর করে সেটি হচ্ছে অজ্ঞান নিয়ে বা অ্যানাস্থেশিয়া নিয়ে। আজকে আমরা এই অ্যানাস্থেশিয়ার বিভিন্ন দিক নিয়ে কথা বলবো। পাশাপাশি আরও একটি বিষয় আছে, যখন কোনো রোগী খুব মুমূর্ষু হয়ে পড়ে তখন তাকে তাৎক্ষণিকভাবে জরুরি চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালের যে ইউনিটটিতে ভর্তি করা হয় সেটি হচ্ছে ইন্টেনসিভ কেয়ার ইউনিট। এবং এই ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রোগীকে খুব নিগুড়ভাবে, খুব যত্ন সহকারে রোগীকে পর্যবেক্ষণ করা হয় এবং বিভিন্ন চিকিৎসা দেওয়া হয়। এই বিষয়টাও কিন্তু এই অ্যানাস্থেশিওলজির বিভাগের আওতাভুক্ত। আজকে আমরা এই বিষয়গুলি নিয়ে কথা বলবো এবং অজ্ঞান সম্পর্কে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আপনাদের সকলের পরিচিত, উনি একজন চিকিৎসা বিজ্ঞানের অধ্যাপক ছাড়াও উনি সাহিত্য, তার অবাধ পদচারণা, একজন কবি এবং ঢাকা মেডিকেল কলেজের অ্যানাস্থেশিওলজি এবং আইসিইউ বিভাগের প্রধান এবং অধ্যাপক ডক্টর সায়রা খাতুন বেলা। সায়রা ম্যাডাম, আপনাকে চ্যানেল স্টুডিওতে স্বাগতম। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এরকম একটা জরুরি অনুষ্ঠানে ডাকার জন্য। প্রিয় দর্শক, আগেই বলেছি আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। অনুষ্ঠানের টেলিফোনের মাধ্যমে আপনি অংশ নিতে পারেন। কিছুক্ষণের মধ্যেই টেলিভিশন স্ক্রিনে সেই নাম্বারগুলো ভেসে উঠবে, যে নাম্বারগুলোতে আপনি ফোন করবেন। আপনাদের ফোনের অপেক্ষা রইলাম। ততক্ষণে অজ্ঞান সম্পর্কে আমরা একটু জানি। আমরা জানি যে অ্যানাস্থেশিয়া, অজ্ঞান করে যেসব রোগীদের অপারেশন করা হয় বা অবশ করেও যদি অপারেশন করা হয়, সেক্ষেত্রে একটা একদম জরুরি অনুষঙ্গ, এটা ছাড়া তো সম্ভব না। তো এ নিয়ে ভয় আছে, কিন্তু মানুষের অনেক রকম ভয় আছে। সাধারণত বলে যে রোগীরা যে আমি কি ব্যথা পাবো কিনা, আমার জ্ঞানটা ঠিকভাবে ফিরবে কিনা, এবং আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু এই উৎকণ্ঠাটা সংক্রমিত হয়। তো আসলে কি অ্যানাস্থেশিয়া ততটা ভয়ের কিছু? না, এটা সাধারণ মানুষের কাছে অবশ্যই ভয়ের ব্যাপার। আর আমরা তো চিকিৎসা বিজ্ঞানে ধরেন এমবিবিএস পাশ করার পর থেকে নিজেকে তৈরি করে নিই যে আমি নিজেকে অ্যানাস্থেটিস্ট হিসেবে তৈরি করব। সাধারণ মানুষ যেটা বলে, যেমন পত্রিকায় দেখেন অজ্ঞান পার্টি, ওই অজ্ঞান পার্টির সাথে আমাদের অজ্ঞানের কিন্তু কোনো মিল নেই। আমরা এটাকে বলি অবচেতন করা, অর্থাৎ পেশেন্টটাকে বিভিন্ন ওষুধ, পথ্য এবং যন্ত্রপাতির মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে ওই অপারেশন চলাকালীন সময়ে তাকে ঘুম পাড়াবো, তার যে মাসেলসের রিফ্লেক্সটা চলে যাবে যাতে সার্জন সুন্দরভাবে অপারেশনটা করতে পারেন এবং ব্যথা যাতে একদমই অনুভব করতে না পারেন সেই জন্য নার্কোটিক গ্রুপ অফ ড্রাগসের ওষুধ দিয়ে আমরা নিয়ন্ত্রণ করে রাখবো অপারেশন চলাকালীন সময়। যেই সার্জনের ড্রেসিং শেষ, আমরা রোগীকে আবার তার পূর্বের অবস্থানে নিয়ে আসবো, একদম পূর্বের অবস্থানে। টেবিলে যেভাবে কথা বলেছিলাম যে বাবা আপনাকে একটা ওষুধ দিচ্ছি, মাথাটা ঝিমঝিম করে আপনি ঘুমিয়ে যাবেন, আবার যখন আমি ডাকবো তখন মনে হবে কি অনেক দূর থেকে আমার শব্দটা ভেসে আসছে। তখন আপনি কিন্তু আমার কথা শুনে চোখ তুলে তাকাবেন, জিহ্বা দেখাবেন, অর্থাৎ আপনার জ্ঞান ফিরে আসবে। এই নিয়ন্ত্রিতভাবে অবচেতন করাটাই হচ্ছে আসলে অ্যানাস্থেশিয়ার মূল কাজ। এবং এটা ওই মাথায় মুগুর দিয়ে যেটা করা হতো, যেমন মাগুর মাছের মাথায় বাড়ি না দিলে মাগুর মাছ মরবে না, কোটা যাবে না, আগেকার দিনে কিন্তু এভাবে মাথায় বাড়ি দিয়ে হাত পা জড়ি বেঁধে অ্যালকোহল খাইয়ে বিভিন্ন ধরনের ঘুমের ওষুধ খাইয়ে অপারেশন করা হতো। তারপরে আস্তে আস্তে যন্ত্রপাতির আবিষ্কার হতে শুরু হলো। প্রথমে অক্সিজেন কি করে দেওয়া যায় শরীরে, নাইট্রাস অক্সাইড কি করে শরীরে দেওয়া যায়। নাইট্রাস অক্সাইড এমনই একটা গ্যাস যার 95% পেশেন্টকে ব্যথা কমিয়ে ফেলে। তারপরে আস্তে আস্তে ইথার আসলো, তারপরে ক্লোরোফর্ম আসলো। এখন ইথার এবং ক্লোরোফর্ম আধুনিক প্রযুক্তির কারণে আমরা আর ব্যবহার করি না, এটা বিভিন্ন অন্যান্য অর্গানে খুব সাইড ইফেক্ট করে। হাল আমলে আমরা হ্যালোথেন এসছে, সেভোফ্লুরেন, আইসোপ্রোন, বিভিন্ন ধরনের ভোলাটাইল অ্যানাস্থেটিক্স যেটাকে বলি, এগুলো অত্যন্ত সেফ, দামি এবং বিভিন্ন, এটা ব্যবহার এমনি করা যায় না। যেমন নাকে রুমাল চেপে শুনেছেন অজ্ঞান করে, হ্যাঁ, তা আমরা পরবর্তীতে শুনেছি যে ক্লোরোফর্ম নাকি কাপড়ের মধ্যে ডাকাতরা ধরে নাকে চেপে ধরে পেশেন্টটা অল অফ এ সাডেন অজ্ঞান হয়ে যায়। কিন্তু এগুলা করার জন্য কিন্তু খুব দামি ইনস্ট্রুমেন্টের, ভেপোরাইজার বলে, এগুলা ব্যবহার করে খুব সূক্ষ্মভাবে একেবারে যাকে বলে বিট টু বিট পালস রেট গুণে আমরা মনিটর করি পেশেন্টকে।
সেই জন্য অ্যানাস্থেসিয়া সেফ হওয়ার কারণেই সার্জনরা খুব ভালোভাবে অপারেশন করছে এবং সার্জারির আউটকামটাও বেড়ে যাচ্ছে। সেই জন্য মানুষের আজকাল দেখবেন এখানে একটা টিউমার হলেও চলে আসবে, বলবে এটা ফেলে দেন যদি ক্যান্সার হয় ভবিষ্যতে, কারণ এইখানে টিউমারটার জন্য বা এখানে একটা টিউমারের জন্য তো আমি তো পুরো বেহুশ করব না, আমি তাকে এতটুকুন বেহুশ বা এতটুকুন বেহুশ করে করতে পারবো। এই আমরা জন্য আলোচনা আবার আসবো। জি। আমাদের দর্শক ফোন করেছেন, ফোনটা নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, বলুন। আমি মির্জাতুল হোসেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা ভবন, ঢাকা থেকে বলছি। জি বলুন আপনার প্রশ্ন। ভাই আমার 2000 সনে আমার বাইপাস অপারেশন হয়েছে ব্যাঙ্গালোরে, ভারতের ব্যাঙ্গালোরে। কি অপারেশন? এরপরে বাইপাস? সাথে ইউনাইটেড হসপিটালে আমার স্টেন্টিং হয়েছে। এখন আমার হার্নিয়ার একটা সমস্যা রয়েছে। তা আমার এই অ্যানাস্থেসিয়াটা মেজর দুটো অ্যানাস্থেসিয়া হয়ে গেছে। আমি বিভিন্ন পত্রপত্রিকায় লেখা থেকে বুঝতে পারছি যে এই অ্যানাস্থেসিয়ার কারণে নাকি কিডনি ড্যামেজ হয়। এই ব্যাপারে আমি একটু সন্দিহান হয়ে পড়েছি, যে কারণে আমি হার্নিয়ার অপারেশনটা করতে পারছি না, ভয় পাচ্ছি। এই ব্যাপারে আমাকে একটু পরামর্শ দিবেন। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্ন করার জন্য। আসসালামু আলাইকুম। যেখানে আপনার সিবি যে অপারেশন হয়েছে কয়েক ঘন্টা লাগিয়ে, যেখানে আপনার স্টেন্টিং করা হয়েছে, আমার ধারণা স্টেন্টিং আপনার পুরো অজ্ঞান করা লাগেনি, হয়তো একটু ঘুম পাড়িয়ে করেছে, সেখানে হার্নিয়া অপারেশন করলে আপনার কিডনি ড্যামেজ হবে না। আপনার যদি কিডনি ড্যামেজ হয়ে থাকে তাহলে অন্য কোনো কারণে, কারণ যে কারণে আপনার হার্ট ড্যামেজ হয়েছে সেই কারণটার সাথে কিন্তু কিডনি ড্যামেজও জড়িত। হ্যাঁ, হয় ডায়াবেটিস, মানে ব্লাড প্রেশার, অথবা কোলেস্টেরল লেভেল অনেক হাই ছিল, এগুলোর কারণে কিডনি ড্যামেজ হতে পারে। কিন্তু হার্নিয়া অপারেশনের জন্য যে অ্যানাস্থেসিয়া দিয়ে আপনাকে অপারেশন করা অজ্ঞান করা হবে, সেটার জন্য আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আপনার কিডনি ড্যামেজ হবে না। তো হার্নিয়া অপারেশনের জন্য কি সম্পূর্ণ অজ্ঞান করার প্রয়োজন আছে এখন? না, আজকাল তো আমরা করি না। এখন ওনার কোথায় হার্নিয়া হয়েছে আমি তো জানি না। যদি ধরেন নাভির নিচের পোরশনের কোথাও যদি হয়ে থাকে, তাহলে আমরা খুব সেফলি ওনাকে হয়তো স্পাইনাল অ্যানাস্থেসিয়া দেব না, ওনাকে আমরা এপিডুরাল অ্যানাস্থেসিয়া দিয়ে, কারণ এপিডুরাল অ্যানাস্থেসিয়াটা হচ্ছে এমন একটা প্রসিডিউর যে তাৎক্ষণিকভাবে পেশেন্টের অপারেশন করে পিছনে ক্যাথেটারটা রেখে দিলে অপারেশনের পরে যে ব্যথার জন্য যে ওষুধটা দিতে হয় সেটা আমরা ওই ক্যাথেটার দিয়ে দিতে পারি। পেশেন্ট কনসিয়াস থাকবে, জেগে থাকবে, কথা বলবে, খাবে দাবে, সবকিছুই করবে, কিন্তু কোনো ব্যথা পাবে না। সো তাকে আমরা কন্টিনিউয়াস এপিডুরাল অ্যানাস্থেসিয়া ফলোড বাই অ্যানালজেসিয়া দেবো আর কি, এবং উনি নিশ্চিন্তে এটা করতে পারেন, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আরো একটি ফোন নিচ্ছি। হ্যালো হ্যালো, আচ্ছা লাইনটা কেটে গেছে। তো আপনারা যে এই মানে বললেন যে মানে অ্যানাস্থেসিয়ার যে একদমই এখন আর সেই অবস্থা নাই, অনেক বেশি সূক্ষ্মভাবে আপনারা পর্যবেক্ষণ করে করছেন, তারপরেও ধরেন হাইপারটেনসিভ পেশেন্ট যারা আছে, ডায়াবেটিস বা ছোট বাচ্চা, অনেকেই কিন্তু বলেন যে এত ছোট বাচ্চার অজ্ঞান করে অপারেশন করবে, ভয় পান। কিন্তু তো এই ক্ষেত্রগুলিতে আপনারা কি বিশেষ কোনো যত্ন নেন? হ্যাঁ, অবশ্যই, কারণ যে পেশেন্টটা ব্লাড প্রেশারের জন্য ওষুধ খাচ্ছে সে তো সারা জীবনের জন্যই ওষুধ খাবে। যিনি ডায়াবেটিসে ভুগছেন তিনি কম বেশি সারা জীবনই ব্লাড সুগারটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য ওষুধ খাবেন। সেই ক্ষেত্রে আমরা অ্যানাস্থেসিয়ার জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করি। যেমন ব্লাড প্রেশারের কারণে কতদিন ধরে ভুগছেন, এটার কোনো জটিলতা তার শরীরে, যেমন হার্ট ফেইলিউর বা ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট হচ্ছে কিনা, বা অন্যান্য কোনো অসুখ বিসুখ ব্লাড প্রেশার পরিণতিতে যেটা হয় লং টার্ম ভোগার পরে, সেগুলো আছে কিনা আমরা এগুলো অ্যাসেসমেন্ট করিনি। ডায়াবেটিসের ক্ষেত্রেও তাই, জানেনই তো যে ডায়াবেটিস যার হয় তার মাথা থেকে পা পর্যন্ত সবকিছু ধরে ফেলে। তা আমরা সেখানে কিন্তু এইসব অসুখ থাক বা না থাক, আমরা প্রি অপারেটিভ চেক আপ বলে একটা শব্দ আছে, পাকু বলা হয়, প্রি অপারেটিভ চেক আপ করে পেশেন্ট কি ওষুধ খাচ্ছে, কোন ওষুধটা অপারেশন চলাকালীন সময়ে বন্ধ রাখতে হবে, কোনটা 3 দিন আগে বন্ধ করতে হবে, কোনটা 7 দিন আগে বন্ধ করতে হবে, বন্ধ করলে তার কি কি উপসর্গ দেখা দিবে, কি কি ওই মুহূর্তের বিশেষ পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। যেমন এই যে একটু আগে দর্শক প্রশ্ন করলেন যে উনি ওপেন হার্ট সার্জারি করেছেন, আমি নিশ্চিন্ত উনি কোনো না কোনো ওষুধ খাচ্ছেন, বিশেষ করে রক্তের যাতে জমাট না বাঁধে সেটার জন্য অ্যাসপিরিন জাতীয় একটা ওষুধ খাচ্ছেন। এখন ওনার কিন্তু হার্নিয়া অপারেশন করতে গেলে আমি যতটুকু জানি 7 দিন আগে এই ওষুধটা বন্ধ রাখতে হবে। বন্ধ রেখে কিন্তু আমি অ্যানাস্থেটিস্ট নিশ্চিন্ত থাকবো না, বা সার্জনও নিশ্চিন্ত থাকবেন না। ওনার আবার প্রতিদিন কোয়াগুলেশন প্রোফাইলটা করে দেখতে হবে যে ওনার রক্তটা যথাসময়ে জমাট বাঁধছে কিনা, কারণ জমাট না বাঁধলে তো উনি অপারেশন করতে পারবেন না। সেক্ষেত্রে এগুলোর অ্যান্টিডোটগুলা বা ফ্যাসিলিটিং ডোটগুলো সব আমার হাতের কাছে রাখতে হবে। সেই জন্যই তো অ্যানাস্থেসিয়াটা সেফ হয়েছে, তা না হলে তো হতো না। জি, তো দর্শক আরো একটি ফোন। হ্যালো হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম। আসসালাম। জি বলুন। আমি একটা প্রশ্ন করতেছি যে ওই 3 বার অ্যানেস্থেসিয়া করলে নাকি মাথা ক্র্যাক হয়, এর কোনো সমস্যা হয় নাকি? না ভাই, 3 বার কেন, আমরা মনে করি অ্যানাস্থেটিস্টরা মনে করি যিনি একবার জেনারেল অ্যানাস্থেসিয়া নিয়ে
সেফ ওয়েতে বেরিয়ে আসছেন, মানে তার কোনো জটিলতা হয়নি, আমি মনে করি যে তার পরবর্তী অ্যানাস্থেশিয়া দিতে আমার কোনো সমস্যা হয়নি। আমি ব্যক্তিগতভাবে একটা নতুন বাচ্চাকে, তার বয়স যখন 1 বছর, আমি তখন তাকে 13 বার অ্যানাস্থেশিয়া দিয়েছি। একটা নিউবর্ন বেবি জন্মের 3 দিন থেকে নিয়ে শুরু করে 1 বছর বয়স পর্যন্ত তাকে আমি 13 বার ব্যক্তিগতভাবে অ্যানাস্থেশিয়া দিয়েছি। তার চোখের সমস্যা ছিল, তো খুব শর্টটা 5 মিনিট 10 মিনিট 15 মিনিটের অ্যানাস্থেশিয়া, বাট ওই বাচ্চাটারও কিন্তু কোনো ক্ষতি হয়নি। তো অ্যানাস্থেশিয়ার সাথে ব্রেনের সম্পর্ক নষ্ট হওয়ার সম্পর্কটা হচ্ছে একটা জটিল ব্যাপার। অ্যানাস্থেশিয়া দিলে তো ব্রেন নষ্ট হওয়ার কথা না, আসলে কারণ যেটা- অ্যানাস্থেশিয়া চলাকালীন সময় তার ব্রেনটা ঠিকমতো কাজ করছে কিনা এটা তো আমি প্রতি মিনিটে তাকে মনিটর করছি। সো কোনো অবস্থাতেই আমি পেশেন্টের অক্সিজেন যাতে কম না হয়, ব্লাড প্রেশারটা অতিরিক্ত কমে না যায়, বেড়ে না যায়, হার্ট রেটটা যেন ঠিকমতো থাকে, এটা আমি মনিটর করছি, কাজেই ব্রেন ক্র্যাক হবে না। সেটা কোনো কারণে যদি দুর্ঘটনা হয় সেক্ষেত্রে তো একটা অপারেশনও হতে পারে, সমস্যা হ্যাঁ হলে। হতে পারে, সেটা হতেই 13 পারে। বার 14 বারের ব্যাপার না না, সেটা। 12 3 বার 4 বারের কোনো ব্যাপার না, এটা ব্যাপার কোনো না ব্যাপার আসলে। না। কারণ আমি এটার সাথে যোগ করি যে আমার ছেলের বয়স হচ্ছে 8 বছর, অলরেডি ওর বোধহয় 3 থেকে 4 বার তাকে অজ্ঞান করতে হয়েছে বিভিন্ন অপারেশনের জন্য। আচ্ছা। তো আমরা বরং safe মনে করি, আমরা সে তাকে- কিন্তু স্কুলে ফার্স্ট হয়। না, আমরা তাকে সেফ মনে করি আরো, যে কারণ হি ইজ এক্সপোজ টু সো মেনি ড্রাগস, সে এত কিছু ওষুধ টষুধ পেয়ে আসছে, তার ইনশাল্লাহ কোনো অসুবিধা হয়নি, বরং আমার সেটা কাছে হওয়ার কথা আমরা একটু না। নিশ্চিন্তেই তাকে অ্যানাস্থেশিয়া দিতে পারি। বাট প্রথমবারে বলেন, তৃতীয়বার বলেন, 13 বারে বলেন, যাই বলেন না কেন, ছোট অপারেশন বড় অপারেশন, 5 মিনিটের অপারেশন 5 ঘন্টার অপারেশন, আমরা কিন্তু আমাদের অ্যাসেসমেন্ট, মনিটরিং এন্ড একদম নিবিড়ভাবে পেশেন্টকে পর্যবেক্ষণটা সবসময় একইভাবে মানে নতুন নিজে করে নিজে করি। কিন্তু কারণ ঝুঁকিগুলো আমার আপনি কাছে চিন্তা করে সে নেন। নতুন, আমার কাছে সে নতুন, আমি হয়তো আপনাকে 2 বার দিলাম, বাট দিস টাইম ইজ নিউ ফর মি। সো আমি কিন্তু আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকবারই। প্রতিটা মুহূর্তেই ইয়ে করবো, কারণ আমরা আপনারা হয়তো জানেন না কিনা যে ব্রেন যদি 1 মিনিট অক্সিজেন না পায়, পেশেন্ট জ্ঞান ফিরবে, কিন্তু পেশেন্ট কখনো ব্রেনের ফাংশনটা ফিরে পাবে না, যেটাকে ভেজিটেটিভ ডেথ বলা হয়। পেশেন্ট দিনের পর দিন শুয়ে আছে, পেশেন্ট রেসপন্ড করছে না। তো আমাদের কাজ হচ্ছে 1 মিনিট কেন 1 সেকেন্ডের জন্য পেশেন্টের ব্রেন অক্সিজেন থেকে সরে না যায়। আচ্ছা, এখন তো সাম্প্রতিককালে অনেক যন্ত্রপাতি এসছে অ্যানাস্থেশিয়াতে, এবং একই সাথে কিন্তু আপনারা যেটা করছেন যে ইন্টেনসিভ কেয়ার ইউনিট, মুমূর্ষু রোগীদের জরুরি চিকিৎসা যেটা আপনারা করছেন, নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন রোগীকে, এবং নানা রকম রোগী এখানে আসছে, এবং এটার ডিমান্ডও কিন্তু এখন অনেক, প্রচুর মুমূর্ষু রোগী এই সেবাটা ICU নিচ্ছে। রোগী, হ্যাঁ। তো এই আইসিইউ ফ্যাসিলিটি আমাদের দেশের প্রেক্ষাপটে আপনি কি মনে করেন এটা যতটুকু প্রয়োজন সেই প্রয়োজন না মতো না, আছে? প্রয়োজন তো প্রয়োজনের তুলনায় সুযোগ সুবিধা অত্যন্ত সীমিত। ধরেন আপনি তো পরিচয় বললেন আমি ঢাকা মেডিকেলে আছি না, ঢাকা মেডিকেলে মিনিমাম আইসিইউতে রাখার মতো এখনো বিভিন্ন ওয়ার্ডে কিন্তু 60-70-80টা রোগী আছে যাদের আইসিইউ সাপোর্ট লাগবে, কিন্তু আমার বেড সংখ্যা খুবই সীমিত। সেখানে আমরা কি করি, যাকে কৃত্রিমভাবে শুধুমাত্র শ্বাস প্রশ্বাস দিতে হবে তাকেই আনি, কারণ আইসিইউটা তখনই আমরা দেই যখন পেশেন্টের যে কোনো একটা ভাইটাল অর্গানের একটা বিগড়ে গেছে। যেমন ধরেন স্ট্রোক হয়ে পেশেন্টটা আনকনশিয়াস হয়ে গেল, হার্ট অ্যাটাক হয়ে পেশেন্টের হার্টটা চলছে না, অথবা অ্যাজমায় ভুগছিল, হঠাৎ করে এত বেশি শ্বাসকষ্ট হতে শুরু করলো যে সে আর নিজে থেকে শ্বাস নিতে পারছে না। সেই ক্ষেত্রে ব্রেনকে সাপোর্ট দেওয়ার জন্য, লাংসকে, হার্টকে সাপোর্ট দেওয়ার জন্য, কিডনিকে সাপোর্ট দেওয়ার জন্য, উনি বললেন যে কিডনি নষ্ট হয়ে যেতে পারে, এমনকি লিভারকেও সাপোর্ট দেওয়ার জন্য আমরা পেশেন্টকে আইসিইউতে নিয়ে আসি। আমাদের কাজই হচ্ছে ওই অর্গানের ফাংশনটাকে রেস্টোর করে পূর্বের অবস্থায় কতটুকু নেওয়া যায়। নেওয়া যায়। যেমন এই যে আমাদের একজন নাট্যকর্মী না, জি, জি। মুজিবুর রহমান দিলু, অনেক দিন কিন্তু উনি গুলেনবাড়ি সিন্ড্রোমে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস নিয়েছেন। ঢাকা মেডিকেলে এমন রোগীও আছে 1 বছর 1.5 বছর ছেড়ে যায়। খুব সম্প্রতি একটা মেয়ে চলে গেল, বললো যে আপা ও এসছে 7 দিন পর আমার সঙ্গে দেখা করতে, কেন কাঁদছে আমার সামনে এসে, কাঁদছিস কেন মনি তুই? বলছে আপা আমি তো 1 বছর 1 মাস ছিলাম, আমার ছোট ছেলে আমাকে এখন চেনে না, তাকে 2 বছরে রেখে আসছিলাম, আমার ছেলে আমার কাছে আসে না, ঘুমায় না, সে নানির কাছে চলে যায় বা দাদির কাছে চলে যায়। আমি বলছি তুই আদর দিয়ে ওকে আবার কাছে টেনে আন, দেখবি তোর কাছে আবার ঠিকই আসবে, বুঝবে যে তুই ওর মা। সো আচ্ছা, দর্শকের ফোন এসে জি, গেছে, জি। ফোনটা নিচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ, আমি বলছি। জি বলুন। হ্যাঁ, সমস্যা হলো যে স্তনের উপর যদি কাটা হয়, ঠিক আছে, হ্যাঁ, কিভাবে মানে কাটা যাবে? কি জিনিস? সেটা স্তনে যদি গোটা হয় সেক্ষেত্রে কি অ্যানাস্থেসিয়া হ্যাঁ, জেনারেল এখানে না এক্ষেত্রে আমরা স্থানীয়ভাবে প্রবেশ করে? যদি খুব ছোটখাটো একটা কিছু শুধু স্কিনের উপরে জি। স্তনের কাছাকাছি হয় তাহলে তো হবে না, কি বলছেন? জি বলুন। অপারেশন করতে হবে নাকি?
না এটা তো সার্জন সিদ্ধান্ত নেবে, কোনো সমস্যা হবে ক্যান্সার? না এটা তো সার্জন সিদ্ধান্ত নেবে। সেই জন্য স্তনের মধ্যে ছোট্ট একটা গোটা হলেও সার্জনকে দেখিয়ে পরীক্ষা করে জেনে নিতে হয় ওটা ক্যান্সার কি ক্যান্সার না। সব গোটা ক্যান্সার হয় না, আবার সেটা আসলে অপারেশন সিদ্ধান্ত তো সার্জন নেবে। হ্যাঁ, যে অপারেশন লাগবে কিনা, সব ব্রেস্টের সব গোটা ক্যান্সার না, উনি যেটা জানতে চাচ্ছেন সেটা তো আমরাও জানি যে কিন্তু বাকি সিদ্ধান্ত সার্জন দিবে। জি, সার্জন নেবে। আর অজ্ঞানের বিষয়টা হচ্ছে যে পুরো অজ্ঞান করতে হয় কিনা বা পুরো অজ্ঞান করে নিয়ে করাই ভালো। অনেক সময় খুব ছোটখাটো ছোট্ট একটু হলে হয়তো আমরা টোটাল ইন্ট্রাভেনাস শিরার মাধ্যমে করতে পারি, কিন্তু আমার মনে হয় যে ব্রেস্টের অপারেশন জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে করাটাই ভালো, সেফ থাকা যায়। সাম্প্রতিককালে আমরা দেখছি যে সিজারিয়ান অপারেশন যেটা, এই ক্ষেত্রে আপনারা এখন আর জেনারেল অ্যানেস্থেসিয়া দেন না, মানে সম্পূর্ণভাবে রোগীকে অচেতন করেন না, স্পাইনাল দিচ্ছেন। তো এই ক্ষেত্রে স্পাইনাল অপারেশন মানে যে প্রসিডিউরটা আপনারা করেন এটা কি আসলে, এবং এটা রোগীর কি বেনিফিট? এটা তো আসলে আমরা অ্যানেস্থেটিস্টরা বলি সেন্ট্রাল নিউরো অ্যাকশনাল ব্লক, আর খুব সংক্ষেপে বলা হয় সাবঅ্যারাকনয়েড ব্লক, আর অতি সংক্ষেপে আপনার মতন বলা হয় স্পাইনাল অ্যানেস্থেসিয়া। এতে সুবিধা তো অনেক। এক নম্বর হচ্ছে পিঠে একটা ইনজেকশন দিয়ে অবশ করে দিলাম, রোগীটার সাথে আমি কথা বলছি, তার খারাপ লাগা, হ্যাঁ নাভির নিচ থেকে পুরোটা অবশ হয়ে গেল। আমি রোগীর সাথে কথা বলছি, তার ভালো লাগা মন্দ লাগা, খারাপ লাগছে কিনা ভালো লাগছে কিনা সব বুঝতে পারছি, সে আমার সাথে কন্টিনিউয়াস কথা বলে যাচ্ছে। তার বাচ্চাটা হলো, সে বাচ্চাটার কান্না শুনলো, তারপরে তাকে দেখানো হলো বাচ্চাটা, তারপরে প্রয়োজন বোধে আমরা রোগীটাকে হয়তো তখন মাঝে মাঝে ঘুম পাড়িয়ে দিই, রোগীরাই বলে আপা ঘুম পাড়িয়ে দেন, অথবা কেউ কেউ বলে না আমি এনজয় করছি আমি ঘুমাবো না। তো এই যে রোগী কথা বলছে, তার বাচ্চাটাকে দেখলো, এটা কিন্তু বিরাট বড় একটা মানসিক শান্তি, তাই না? তারপরে অজ্ঞান করলে যেমন গলাটা ব্যথা করে, কয়েকদিন স্যালাইন দিয়ে রাখা লাগে, অনেক বেশি অ্যান্টিবায়োটিক্স ইনজেকশন ফর্মে দিতে হয়, এতে খরচটা অনেক বেড়ে যায়। কিন্তু আমরা যদি ওই স্পাইনাল দিয়ে অপারেশন করি 3-4 লিটার আইভি ফ্লুইড লাগে, তারপরে দিন পেশেন্ট তো 6 ঘন্টা 8 ঘন্টা 12 ঘন্টা পরে খেতে পারে। নিরাপত্তার প্রশ্ন এবং কোনটা এখানে পছন্দ করবেন? অবশ্যই স্পাইনাল অ্যানেস্থেসিয়া, কারণ মার সিডেশন হচ্ছে না, সো বাচ্চা উঠেই কেঁদে দেবে। যেটা খুব জরুরি যে বাচ্চার জন্মের 1 মিনিটের মধ্যে বাচ্চাকে কাঁদতেই হবে, তা না হলে তার পরবর্তীতে বিভিন্ন সমস্যা দেখা দেয়। সেই ক্ষেত্রে অবশ্যই স্পাইনাল অ্যানেস্থেসিয়া অত্যন্ত জরুরি, অত্যন্ত সেফ, নিরাপদ। কারণ এটা রোগীর কাছে, এমনকি অনেক রোগীরা বলেও যে ধরেন প্রাইভেট ক্লিনিকে আমাকে তো ডাক্তার সাহেব অজ্ঞান করেনি, তাহলে অজ্ঞান করা টাকা নিচ্ছে কেন? আমি রোগী বুঝতেই পারছে না যে হ্যাঁ যেমন হাতে ইনজেকশন দিয়েছি পিঠেও দিয়েছি, কিন্তু আমি তো অজ্ঞান হইনি। রোগীদের ফিলিংসটা এত ভালো থাকে যে সে বুঝতেই পারলো না অজ্ঞান কি জিনিস আর অজ্ঞান না কি জিনিস। সেক্ষেত্রে এপিডুরাল স্পাইনাল অত্যন্ত সেফ। এখন এই যে জেনারেল অ্যানেস্থেসিয়া বা মানে রোগীকে যখন সম্পূর্ণ অজ্ঞান করেন আপনারা বা অচেতন করেন, সেক্ষেত্রে আসলে কি করেন আপনারা একটু যদি? সেক্ষেত্রে আমরা প্রথমে পেশেন্টটাকে একটা স্যালাইন দিয়ে তার সব প্যারামিটারগুলো দেখে নিই, কতটুকু আমার বেসলাইন কন্ট্রোলে আছে, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা প্রথমে ঘুম পাড়াই, তারপর তার মাসেলসটা রিল্যাক্স করে দিই, কারণ আমাকে একটা টিউব দিতে হবে এবং সার্জনকে অপারেশন করতে হবে। মাসেলস আমরা যেটা সাধারণ লোকজন সিনেমাতে বা নাটকে দেখেন যে মাস্ক ধরছেন মুখে, মাস্ক দিয়ে আসলে আমরা প্রত্যেকটা পেশেন্টকে মিনিমাম 3 থেকে 4 মিনিট অক্সিজেন দিয়ে নেই, মানে বলে না দম দিয়ে দিই। তো আমরা শরীরে অক্সিজেনের মাত্রাটা একটু বাড়িয়ে দিই, যাতে 2-3 মিনিট অক্সিজেন না পেলে পেশেন্টের কোনো অসুবিধা না হয়। কারণ আমি যে টিউবটা দেবো আমাকে তো ওই দিনে ফিউ সেকেন্ড ইনটুবেট করতে হবে পেশেন্টকে, ওই সময়টুকু যেন অসুবিধা না হয়। তো মাস্ক দিয়ে আমরা শুধু আসলে অক্সিজেন ধরি। শ্বাসনালীতে টিউব দেওয়াটার প্রচলন হয়েছে কবে? এটা অ্যানেস্থেসিয়া শুরুর পরে থেকে না, এটা তো 1860-70 সালের পরে থেকে এন্ডোট্রাকেল ইন্টিউবেশন করে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। এই এন্ডোট্রাকে আপনি যে টিউবের কথাটা বললেন, এই টিউবটা দিয়ে আসলে আমরা অ্যাটমসফিয়ার থেকে পেশেন্টকে সম্পূর্ণভাবে আলাদা করে মেশিন থেকে অক্সিজেন দিচ্ছি, ব্যথা না কমার জন্য নাইট্রাস অক্সাইড দিচ্ছি, আর ভালো করে একটু ঘুম পাড়ার জন্য হ্যালোথেন দিচ্ছি। হ্যালোথেন আবার বেশি দিলে হার্টের সমস্যা হতে পারে, সেজন্য তার সঙ্গে পেথিডিন বা ফেন্টানিল বা মরফিন অ্যাড করছি। এই সব কিছু মিলে সবই দিচ্ছি অল্প অল্প। সো এটাকে আমরা আজকাল বলি ব্যালেন্সড অ্যানেস্থেসিয়া, এবং এটা খুব সেফ আর নিরাপদ, কারণ এটা কোনো স্পেসিফিক অর্গানকে ডিপ্রেসড করছে না, কোনো অর্গানকে শেষ করে দিচ্ছে না, কোনো অর্গানের উপর কোনো টক্সিক এফেক্ট তৈরি হচ্ছে না। আপনারা তো মনিটর করছেন, অবশ্যই মনিটরে সবকিছু, মনিটরে তার শরীরে ওই সময় কতটুকু অক্সিজেন আছে ঠিক ওই মুহূর্তে। যেমন এখন ব্লাড প্রেশার 110/70, তার পালস রেট 80, তার অক্সিজেন স্যাচুরেশন 98%। হ্যাঁ, তারপরে ইনভেসিভ মেথডে আরো অনেক কিছু জানা যায়। ইনভেসিভ মেথডে তার ইলেকট্রোলাইট থেকে নিয়ে শুরু করে তার পুরো অবস্থানটাই জানার জন্য আজকাল সব মেশিন বেরিয়ে গেছে। এমনকি আমি তাকে যে সমস্ত গ্যাস
সহ ভেপোরাইজার সহ ব্যবহার করছি, ব্যালেন্সড অ্যানাস্থেসিয়া দিচ্ছি, সেটা মেশিন থেকে কত পার্সেন্ট পেশেন্ট পাচ্ছে এবং পেশেন্ট শ্বাস বের করার সময় আবার কতটুকুন বেরিয়ে আসছে সেটাও আমরা গ্যাস ক্রোমাটোগ্রাফির মাধ্যমে জেনে নিচ্ছি। ওই মেশিনটা পাশে থাকে। আবার তার কার্বন ডাইঅক্সাইডটা, আমরা অক্সিজেন নিই, কার্বন ডাইঅক্সাইড ছাড়ি। আমি তো মেশিন থেকে অক্সিজেন নিচ্ছি, তো কার্বন ডাইঅক্সাইড তো পেশেন্ট ছাড়ছে, ওটা কতটুকুন হচ্ছে আমি তো দেখতে পাচ্ছি না। সো অন দ্যাট মোমেন্ট তার পেশেন্টের টোটাল কার্বন ডাইঅক্সাইড কতটুকুন আছে সেটা দেখার মনিটরও আমাদের আছে। আচ্ছা, আপনারা তো কাজ করছেন অপারেশন থিয়েটারে, আপনাদের সাথে রোগীর কিন্তু ইন্টারাকশন কম, কারণ অন্যান্য ডাক্তাররা যারা আছেন, সার্জন বলেন, ফিজিশিয়ান যারা আছেন, তাদের সাথে সরাসরি সম্পর্ক। তো আপনি এই যে মানে বলা হয় যে আড়াল থেকে কাজ করছেন, আপনি এটাকে কিভাবে এনজয় করেন? না, আড়াল থেকে তো কাজ করার নেপথ্যে আমরা চলেই আসি। ওই যে ইন্টারাকশনটা অল্প কম, দেখেন যে মায়ের বাচ্চা হয়েছে তার হয়তো যেমন আমার দুটো বাচ্চা হয়েছে না, বা যার ধরেন একটাই হয়েছে, তার কিন্তু ব্যথা একবারই হয়েছে, কিন্তু ব্যথাটা সে সারা জীবন মনে রাখে। সো টেবিলে রোগীটা যখন আসে অপারেটিং টেবিলে, হুইল চেয়ারে আসলো না হেঁটে আসলো না ট্রলিতে আসলো, যুবুথুবুভাবে আসলো নাকি এসে আসসালামু আলাইকুম একটা দিল, আমরাও তাকে একটা রিসেপশন জানাই, বলি আমি অজ্ঞান করব আপনাকে, এইভাবে করব, মা আপনি কেমন আছেন, মা আপনার ভয়ের কিছু নাই, আমি একটা ওষুধ দিলে পরে আপনার, ওর একটাই ভয় আবার কি ফুটা করবেন, মানে ওর ধারণা স্যালাইন ছাড়া আমি যতবার ওষুধ দিব ততবার ফুটো করবো কিনা। সো আমরা অ্যাসিওর করি না, এই দেখেন আমি ওষুধ দিচ্ছি আপনি ব্যথা পাচ্ছেন না, তারপরে আপনি আস্তে আস্তে ঘুমিয়ে যাবেন, আবার অপারেশন শেষ হলে আমি কিন্তু আপনাকে ডাকবো, এই যে মা চোখ খুলেন জিহ্বা দেখান, তখন আপনাকে মনে হবে কি হ্যাঁ দূর থেকে একটা শব্দ ভেসে আসছে, আপনি আমার দিকে তাকাবেন, আপনার জ্ঞান ফিরে আসবে। আর অপারেশনটা হচ্ছে কি অ্যাকিউট পেইন, তো আমরা জ্ঞান ফিরে আসার সাথে সাথে তার শ্বাসনালী শ্লেষ্মা সবকিছু মুখটুক পরিষ্কার করে দিয়ে আমরা পার্টিকে ডেকে দেখান, এভরিবডি যখন হ্যাপি হয় যে হ্যাঁ তার জ্ঞান ফিরেছে, ব্যথা চিৎকার করছে, তখন আমরা তাকে আবার ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দিই। এটাকেই অনেকে হয়তো বলে যে অপারেশন তো হয়ে গেছে, সে কখন এখনো রোগীর জ্ঞান ফিরেনি, আসলে তখন আমরা রোগীকে ঘুম পাড়িয়ে দিই, তাহলে ব্যথা চিৎকার করবে। তো সেটাই আসলে এই বিষয়ে আমাদের অনেক কিছু জানার ছিল, সময় শেষ, সময় কম, বিদায় নিতে হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন দেশে এবং বিদেশে, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।